বাংলা গল্পভূমিতে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা একটা ছোট্ট গল্প, নষ্ট নারী। মোগলসরাই স্টেশনে এসে ট্রেনটা যখন পৌঁছলো, রাত 10টা বেজে গেছে। এরপর আর লোকালটার জন্য অপেক্ষা করা যায় না। এ পথটুকু টাঙা নয়তো একাতেই যাওয়া যাক, করুণাময় বলল। রাত 10টা বলতে কি বোঝায় স্টেশনের ঝকঝকে আলোয় এতক্ষণ ওরা কেউই ঠাউর করতে পারেনি। টের পেল আলোর এলাকা পার হয়ে এসে ওভারব্রিজের এদিকে নামতেই গা ছমছম অন্ধকার। একটা বিড়ির দোকানে টিমটিমে হ্যারিকেনটা জ্বলছে শুধু। কোলে কুলো নিয়ে বিড়ি পাকাচ্ছে একজন, আর ঘাস চিবোতে চিবোতে পা ছুঁচ্ছে ঘোড়াটা। মশার কামড়েই হয়তো। একটাই টানা। শেয়ারে ভাড়া ঠিক করে উঠে পড়ল ওরা, করুণাময় আর নীলা, কোলের ছোট ছেলেটাও। বড়শির মতো বাঁক নিয়ে টাঙাটা হঠাৎ ছুটতে শুরু করলো। এমন ঝাঁকানি, শক্ত করে ধরে না বসলে এক্ষুনি বুঝে ছিটকে পড়বে রাস্তায়। মিনিট কয়েকের মধ্যে নির্জন আর নিঝুম অন্ধকারে মাঠে নামলো টাঙাটা। পিচের পথটুকুর উপরেই যেন রাজ্যের অন্ধকার এসে চলেছে। চারিদিক চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, কোথাও কোনো আলো নেই। দুপাশে ঝালু মাঠের মাছ দিয়ে শুধু শিরদাঁড়ার মতো উঁচু হয়ে আছে লম্বা মেটাল রোড। দুজোড়া খুঁড়ের টপ টপ আওয়াজ ছাড়া আর কিচ্ছু কানে আসে না। পথের দুপাশে গাছের সারি, ছায়া শরীরের রহস্য মেখে নিঃশ্বাস চেপে আছে। শব্দটা ভাঙবার জন্য মাঝে মাঝে দু চারটে কথা বলে নীলা। দু চারটে কথার জবাব দেয় করুণাময়। তারপর আবার সেই নীরবতা। বাচ্চাটাকে এক বুক থেকে আরেক বুকে বদলে নিতেই হাতির চুরির টুংটাক আওয়াজ উঠল। ভয় হওয়ার কথা বটে, নেই নেই করেও হাতে গলায় কন্যা 1000-5 টাকা সোনা আছে। আর এমন নির্জন রাতের রাস্তায় টাঙাওয়ালাদের গুঞ্জামির কথাও শোনা গেছে। লোকটা অবশ্য রোগা শোগা, কিন্তু করুণাবই বা কি এমন পালোয়ান? তাছাড়া রাস্তার কোথাও বলের লোকও যে অপেক্ষা করছে না, তাই বা কে বলতে পারে? করুণাময়ও যেন অনেকক্ষণ চুপচাপ, কথা বলছে না কেন। ভাবতেই কেমন ভয় ভয় করল। পিছন ফিরে তাকালো নীলা। না, গঙ্গার পুল এখনো অনেক দূরে। দূরের আলোর সারিও গাছপালায় ঢাকা পড়েছে। গাড়িটা খাড়াই উঠতে শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু শব্দ ভেসে আসছে কিসে? টাঙারি ডুমডুমি যেন। ওই ঘোড়ার খুরের টপাটপ টপাটপ আওয়াজ আসছে। ওদের গাড়িটার অনেক আগে আগে আরেকটা টাঙা চলছে বোধহয়। হ্যাঁ, ঘাড় ফিরিয়ে সামনের পথের দিকে তাকালো নীলা। অনেক আগে এক টুকরো সলতে পড়া লণ্ঠন দুলছে মনে হলো। তারপর হঠাৎ এক সময় আলো অদৃশ্য হয়েছিল, শব্দ শোনা যায়নি। কখন আপনা থেকেই ভয় মুছে গিয়েছিল নীলার মন থেকে। তন্দ্রায় চোখ জুড়িয়ে আসছিল একবার, তারপর পর মুহূর্তেই চোখ টেনে ঘুম তাড়াবার চেষ্টা করছিল। আর সেই ফাঁকেই কখন সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা চিৎকারে চমকে জেগে উঠল নীলা, আর পরক্ষণে আতঙ্কে শিউরে উঠল। খোকন কই? যাক, পড়ে যায়নি, করুণাময়ের কোলেই আছে। ঘুমে ঢলতে ঢলতে কখন করুণাময়ীর কাঁধে মাথা রেখেছিল, আর সেই ফাঁকে নীলার অজান্তেই খোকনকে কোলে তুলে নিয়েছিল করুণাময়। কিন্তু কিন্তু চিৎকার কিসের? ভালো করে চেয়ে দেখল নীলা। এক পাশে একটা টাঙা, আর বিদঘুটে চেহারার একটা লোক দু হাত তুলে ওদের পথ আটকে দাঁড়িয়েছে। লণ্ঠনের ক্ষীল আলোয় অস্পষ্ট হলেও লোকটাকে দেখা গেল। বেঁটে আর মোটা, কালোও নিশ্চয়ই। শুধু সাদা ফুটফুটে একটা ধুতি আর পাঞ্জাবি দাঁড়িয়ে আছে তার। মুখটা অন্ধকারে মিলিয়ে গেছে। পাঞ্জাবির হাতা দুটোর ভেতর থেকে রক্ত মাংসের কোনো হাত বেরিয়ে এসেছে বলে মনেই হলো না। কন্দকাঠাও বোধহয় এতখানি বিভৎস নয়। আতঙ্কের ঝিমঝুমনি দূর হতেই চোখ পড়ল আরো একজনের উপর। টাঙার আড়ালে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, কপাল অব্দি ঘুমটায় ঢাকা এক টুকরো ফর্সা মুখ। আরো নম্র চোখে হয়তো ওদেরই লক্ষ্য করছে। ইতিমধ্যে কি যেন কথা হলো করুণাময় আর ওই গুঞ্জামতো লোকটার সঙ্গে। কি বিশ্রী আর মোটা লোকটার গলার স্বর, আর গায়ে শক্তিও তেমন।
বাক্স প্যাঁচড়াগুলো ও গাড়ি থেকে এ গাড়িতে এনে রাখলো এমন অবহেলায় যেন দুটো হালকা সুটকেস আনলো। সালা ঝামেলা, বোধ হয় করুণাময়কে শোনাবার জন্যই বলল। মাঝ রাস্তায় চাকা ভেঙে পড়ে রইলে, আপনারা না থাকলে কি দশাটা হতো বলুন তো। কথা শেষে সশব্দে হেসেই উঠল লোকটা, আর সঙ্গে সঙ্গে দুপাটি সাদা সাদা দাঁত ঝকঝক করে উঠল। করুণাময় বিরক্তির গলায় বলল, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, এমনিতেই রাত অনেক হয়েছে। হ্যাঁ, তা হয়েছে বই কি। লোকটা একটা তুড়ি বাজালো হাতে। শ্যামু, উঠে পড়ো চটপট। মেয়েটা এগিয়ে এলো ধীরে ধীরে টাঙার আড়াল থেকে, ঘোমটাটা টেনে বাড়িয়ে দিল একটু। তারপর পা দানিতে পা দিয়ে উঠবার আগেই ওকে চুপ করে দু হাতে শূন্য তুলে ধরল লোকটা, বসিয়ে দিল সামনের আসনে, নিজেও উঠে বসলো। টাঙা ছেড়ে দিতেই ঝরঝর করে ঘাম ঝরে পড়ল। তবু কেমন অস্বস্তি লাগলো নীলার। পিঠোপিঠি বসেছে ওরা, মাঝখানে ইঞ্চি খানিকের একটা কাঠের ব্যবধান থাকলেও ঝাঁকানির চোটে পিঠে পিঠ লাগছে মাঝে মাঝে। আবার তাও ওই অদ্ভুত লোকটা বসেছে ওর পেছনে। আচ্ছা, করুণাময়ের পিঠে কি ওই মেয়েটার পিঠ লাগছে? নীলা ভাবলো এক মুহূর্ত, আর চোখে একবার তাকিয়ে মনে মনেই হাসল। গঙ্গার কূলে উঠতেই ওপারের আলো ঝলমল শহর চোখে পড়ল। ঠান্ডা জল বাতাসের প্রলেপ পড়ল সারা গায়ে। নীলা ফিসফিস করে বলল, ধর্মতলার খবরটা নাও না একবার। করুণাময়ী খানিক কিন্তু কিন্তু করে হঠাৎ জিজ্ঞেস করল, কোথায় যাবেন আপনারা? চৌখাম্বা, চৌখাম্বা বাজারের মুখে। নিজের বাড়ি আছে আমার। 20-25, হ্যাঁ 20-25 বছর হয়ে গেল এখানে। ওই বিশ্বনাথের গলিতে একটা জরির একটা তামা পেতলের দোকান আছে আমার। নিবারণ মাইতি, নিবারণ মাইতির জড়িবুটির দোকান বলতেই যে কেউ দেখিয়ে দেবে। বেটে থামের মতো চেহারা লোকটার, অথচ চোখ মুখে কথার খই ফুটছে। মুখে আঁচল চাপা দিয়ে নীলাকে হাসি চাপতে হবে বুঝি এইবার। মুখে আঁচল চাপা দিয়ে নীলাকে হাসি চাপতে হবে বুঝি এইবার। ঘাড় ফিরিয়ে লোকটার দিকে তাকালো নীলা। দেখতে পেল না বিশেষ কিছু। মনে হলো অন্ধকারটা হঠাৎ এক জায়গায় ঘন হয়ে আবঝা মূর্তি নিয়েছে, শুধু মানুষ নয়। করুণাময় কি বলতে চায় সেদিকে হুঁশই নেই নিবারণের। নিজের মনেই নিজের আত্মকাহিনী আউড়ে যায়। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করে না কোথায় যাবেন, কোথায় উঠবেন ইত্যাদি। টাঙাটাও এদিকে গঙ্গার কূল পার হয়ে আলো উজ্জ্বল শহরে ঢুকছে। করুণাময় শেষে নিজেই প্রশ্ন করলে, আচ্ছা দাদা, ভালো ধর্মশালা বা হোটেল টোটেলের খবর দিতে পারবেন? ধর্মশালা? ভালো অথচ ধর্মশালা? আসল উত্তর এড়িয়ে গিয়ে লোকটা আবার বাকবকুনি শুরু করলো। তার চেয়ে বলুন সোনার পাথর বাটি। করে নিজের রসিকতায় নিজেই হাসলো লোকটা। বলল, 20-25 বছর হয়ে গেল এই কাশিতে মশাই। চোখ বেঁধে ছেড়ে দিন চৌখাম্বার বাড়ি থেকে, ঠিক দেখবেন দোকানে পৌঁছে যাব। একটা কলার খোসাতেও পা পড়বে না। আর আপনি বলেন কি না? না মানে খবরটা পেলে একটু উপকার হতো, এই আর কি। খবর আমি না দিলে কে দেবে শুনি? ধর্মশালাই বলুন বা অধর্মশালাই বলুন, কাশির সব শালাকেই আমি চিনি। ওই ডালকামুন্ডিতে চলে যান ছিলে, ওই বাঙালি হোটেল চান তাও পাবে। তবে পাড়াটা একটু খারাপ, ওই বাইজি বেবুসদের আড্ডা। কথা পাল্টাবার জন্য করুণাময় তাড়াতাড়ি বলে উঠল, আচ্ছা হোটেলটার নামটা কি একটু বলে দেবেন? মুকুটজয়, মুকুটজয়ের হোটেল বললেই নিয়ে যাবে। আমার পেয়ারে লোক হচ্ছে গিয়ে, বলবেন নিবারণ মাইতি পাঠিয়ে দিয়েছে। আমার নাম করতে কিন্তু ভুলবেন না যেন। ওই রোকো রোকো। টাঙাওয়ালার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল নিবারণ। চৌখাম্বার গলির সামনে টাঙা দাঁড়ালো। ছোটখাটো সুন্দর বউটিকে টুক করে আবার নামিয়ে দিয়ে বোচকা বুচকিগুলো দু হাতে ঝুলিয়ে টাঙার পিছনে এসে দাঁড়ালো নিবারণ। নীলাকে বলল, আসি মা লক্ষ্মী, রইলেন তো এখন কদিন? যাবেন আমার দোকানে, বিশ্বনাথের গলিতে ঢুকলেই বলবেন নিবারণ মাইতির জড়িবুটির দোকান, তাহলেই দেখিয়ে দেবে। নমস্কারের বদলে কাঁচটা একটু ঝাঁকালো শুধু। আসি তাহলে। ঘাড় নেড়ে সম্মতি জানালো নীলা, আর সঙ্গে সঙ্গে নিবারণের আড়ালে দাঁড়ানো বউটার দিকে চোখ গেল ওর।
ঘুমটা খুলে পড়েছে। হঠাৎ যেন মেয়েটির সারা মুখে রক্ত জমে গেছে। বিস্ময়ের দৃষ্টিতে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে করুণাময়ের দিকে। ফিরে তাকালো নীলা। বাজারের ঝলমলে আলোয় স্পষ্ট দেখতে পেল নীলা করুণাময়ের মুখেও অস্বস্তির ছায়া। বউ বুঝি? মেয়েটি এগিয়ে এসে কৌতুকের হাসি হাসল। তারপর একবার করুণাময়ের দিকে, একবার নীলার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, বউ বুঝি? হুম বলে করুণাময়ী অন্যদিকে মুখ ফেরাল। মেয়েটি তবুও নাছোড়বন্দা। করুণাময়ীর কোলে শিশুটাকে দেখিয়ে আবার প্রশ্ন করল, তোমার? হুম। আবার সেই গম্ভীর গলার ছোট উত্তর। ছেলে না মেয়ে? করুণাময় উত্তর দিল না দেখে নীলাই বলল, ছেলে। মেয়েটি ঠোঁট টিপে হাসল। তারপর নিবারণের কানে কানে কি যেন বলল। চমকে উঠে নিবারণ বলল, হ্যাঁ, এতক্ষণ বলুনি? আরে মশাই, আসুন আসুন, নেমে আসুন। হোটেলে কোথায় যাবে? করুণাময় কোনো রকমে বলল, না না থাক, মুকুজ্জে না কার। হ্যাঁ, ওই মুকুজ্জের হোটেলে যাবে? শালা 1 নম্বরের জোচ্চোর। আসুন, নেমে আসুন। তাছাড়া আপনি হলেন গিয়ে সম্বন্ধে আমার। হা হা করে হাসল নিবারণ। ওই সবচেয়ে বড় সম্বন্ধ, কি বলেন? অজ্ঞতা নামতেই হলো তাদের। নীরা শুধু সকৌতুকে বলল, পরিচয়টা কি এ জন্মের না গত জন্মের? করুণাময় উত্তর দিল না। পরিচয় তো গত জন্ম নয়, গত জীবনের। শ্যামলীর সঙ্গে আবার দেখা হবে, এতদিন বাদে হঠাৎ এমনভাবে দেখা হবে ভাবতে পারেনি করুণাময়। কত বদলে গেছে শ্যামলী, নতুন মানুষ হয়ে গেছে। আর সারা রাস্তা ওর পিঠে স্পষ্ট পেয়েও করুণাময় বুঝতে পারেনি, সন্দেহ হয়নি একবারের জন্য। অথচ এই তো কটা বছর আগে সিঁড়িতে পায়ের শব্দ হলেই বুঝতে পারত। কাছাকাছি বাড়িতেই থাকতো ওরা। করুণাময়ের সঙ্গে বাড়িতে এসে দেখা না করতে পারলেও দেখা দিয়ে যেত সে প্রতিদিন বিকেলে। রোদ পড়ার সঙ্গে সঙ্গে কান পেতে বসে থাকতো করুণাময়। তারপর ওর বোনের সঙ্গে দুর্দারপুরের কাছের সিঁড়িতে শব্দ করে ছুটতে ছুটতে ওপরে উঠে আসতো শ্যামলী। দু একটা সকৌতুক ইশারা ইঙ্গিত, 2-4টে ছোট ছোট কথা ছাড়া আর কিছুই হতো না অবশ্য। তবু নিজের ঘরে বসে বসে ওদের উচকিত হাসি আর কথা শুনত। আবার যখন সন্ধে নামার সঙ্গে সঙ্গে হালকা পায়ে নেমে যেত শ্যামলী, তখনও ঠিক বুঝতে পারত করুণাময়। শুধু কি তাই, একদিন ওর অনুপস্থিতিতে ওর ঘরে সারাটা দুপুর কাটিয়ে গিয়েছিল শ্যামলী। সুধার সঙ্গে গল্প করতে করতে ওর বিছানায় শুয়েছিল হয়তো। একটি মাত্র স্প্রিংয়ের মতো কোঁকড়ানো চুল দেখে ধরতে পেরেছিল। টেবিলের উপর ছড়ানো কাঁচিতে কাটা কাগজের টুকরোগুলো দেখেই চিনেছিল কার কাণ্ড। তারপরেও ওর ঘরে বহুবার এসেছে শ্যামলী। পরিপাটি করে গুছিয়ে রাখা তো দূরের কথা, সব উলট পালট করে দিয়ে যেত সে। আলমারি ঘেটে এথাকের বই ওথাকে, ওথাকের বই টেবিলের উপর এনে রাশ করে রাখত। কোনোদিন চাদরটা চেয়ারে আর মাথার বালিশ পায়ের দিকে ফেলে দিয়ে গেছে। তবু বেশ লাগতো করুণাময়ের। শ্যামলী এসেছিল, ওর ঘরে বাতাসে তার স্পর্শ রেখে গেছে। এই কথা ভাবতেও রোমাঞ্চ অনুভব করতো করুণাময়। ভোর 6টার সময় কলেজ বসতো শ্যামলীদের। 6টা বাজার আগেই ট্রাম বাসে ফুটপাতের ধারে ধারে পার্কে রেলিং ঘেঁষে রং বেরঙে পাখির মতো সারি জড়ানো মেয়েদের ভিড় দেখা যেত। ঘুম ভাঙো ভাঙো শিশির ধোয়া নরম সরম চোখ আর হাসিতে ভেজা ঠান্ডা কথার কৌতুক ভেসে উঠত। করুণাময়ও এসে দাঁড়াতো এই সময়তে। একটা থামের পাশে থামের মতো দাঁড়িয়ে অপেক্ষা করত। পূব দিকের রাস্তাটা দুপাশে উঁচু উঁচু বাড়ির সারি, তারই ফাঁকে শীতের মতো সরু এক ফালি আকাশ দেখা যেত, রূপো চমক দিত। ফিকে ফিকে লোক চলাচল শুরু হতো। কাঁধে হোস পাইপ বয়ে নিয়ে জল ছুরি ছিটিয়ে যেত দুটো লোক। তারপরেই হঠাৎ এগলি সেগলি থেকে এক ঝোঁক পায়রার মতো মিষ্টি মেয়ের দল এসে হাজির হতো এই মোড়টায়। কথা আর হাসিতে বাতাস কেঁপে উঠত। রাস্তার ধারে ধারে পার্কের গায়ে গায়ে কলেজের ফটক অব্দি তীর্থকন্যাদের ভিড় হতো শুধু। বাতাসের মতো শো শো শব্দ করে একটার পর একটা ট্রাম পিছলে এসে থামতো মোড়ের মাথায়। তারপর আরেক দফা দম নিয়ে একেবারে কলেজের গেটে। পাখা ঝটফট করে বেরিয়ে আসতো ওরা সবাই।
একজন ছাড়া, শ্যামলী। কলেজ পৌঁছবার আগেই শ্যামলী নেমে পড়ত। একটা স্টপেজ আগে মোড়ের মাথায় ট্রামটা থামতেই একরাশ মোটা মোটা বই খাতা বুকে চেপে টুপ করে নেমে পড়ত। ছোটখাটো একহারা শরীর, চটুল চোখ, চতুর দৃষ্টি, বাঁ হাতে বইপত্র, পিছনে রাবারের টুকরো লাগানো একটা হলদে পেন্সিল ডান হাতে। ট্রাম থেকে নেমেই শাড়ির আঁচলটা ঘুরিয়ে এনে পিঠ ঢাকত। পাড়ের কোণটা দাঁতে চেপে গালে পেন্সিল বাজাতে বাজাতে এগিয়ে আসতো দূরে দাঁড়ানো করুণাময়ীর দিকে। শ্যামলীকে নামতে দেখে ট্রামের জানলায় বসে মেয়েরা ঠোঁট চেপে হাসত। আলাপি দু চারজন টিকা টিপ্পিনি ছুটতে কসুর করতো না। ঘাড় না ফিরিয়েও শ্যামলী বুঝতে পারত, শুনতে পেত, হাসত করুণাময়ীর সঙ্গে চোখাচোখি হতেই। আর ট্রামটা চলে যেতেই ধূপ করে বইখানাগুলো করুণাময়ের হাতের ওপর ফেলে দিত। বারে, তোমার বই খাতা রোজ রোজ আমি বইতে যাব নাকি? অনুযোগ করত করুণাময়। শ্যামলী তাচ্ছিল্য ভঙ্গিতে উত্তর দিত, ও মা, দুদিন পরে আমাকেই বইতে হবে, বই খাতাতে আপত্তি এখন থেকেই? তারপর কোনো কোনো দিন ফাঁকা মাঠের নির্জনতায়, পার্কের ঘাসে, গাছের ছায়ায় ছায়ায় কিংবা পথে পথে ঘুরে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। পা ছড়িয়ে গাছের গুড়িতে ঠেস দিয়ে বসতো ওরা, আর চিনে বাদামের খোসা স্তূপ জমে উঠত ওদের পাশে। সেদিনও এসে বসলো ওরা দুজন নির্জন পার্কের কোণে, পুরনো একটা বেঞ্চে। কিন্তু কিছুতেই যেন সহজ হতে পারছিল না করুণাময়। ভালোবাসা যতই গভীর হয়, মনের গোপনে ভয়ের বেলুন ততই হয়তো ফেপে ওঠে। ভালোবাসা হারাবার ভয়, ভয় থেকে সন্দেহ। শ্যামলীকে এত কাছে পেয়েও যেন কাছে পাচ্ছে না করুণাময়। এত মনোজানাজানির পরেও যেন দূরে সরে যাচ্ছে শ্যামলী। প্রলাপের মতো নির্থক কথা আর কথা। শ্যামলী পিঠের ওপর হাত রাখলো করুণাময়, আরো কাছে টেনে আনতে চাইল ওকে। আর সঙ্গে সঙ্গে ভৎসনার দৃষ্টিতে তাকালো শ্যামলী। ধীরে ধীরে করুণাময়ী হাতটা সরিয়ে দিল ওর পিঠের ওপর থেকে। এমন ঘটনা নতুন নয়। করুণাময়ের কাছে অজানা কোনো বিস্ময় নয় শ্যামলীর এই ব্যবহার। মনের কপাট খুলে রেখেও স্পর্শ বাঁচিয়ে চলতে চায় যেন শ্যামলী। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি করুণাময়। শুধু অসহিষ্ণু হয়ে উঠেছে কখনো সখনো, আঘাত পায়নি। সেদিনও আহত বোধ করলো না করুণাময়, কিংবা এত বেশি আঘাত পেল যে অনুভবের চেতনাই হারিয়ে ফেলল। ঠিক অন্যান্য দিনের মতো শ্যামলী ওর হাতটা সরিয়ে দিতেই করুণাময় বলল, আমি জানতাম। কি জানতে? কপালে ভুরু তুলে প্রশ্ন করল শ্যামলী। ওর হাসি দেখে ক্রোধে ফেটে পড়ল করুণাময়। হেসে উড়িয়ে দেবার চেষ্টা করো না, এই চিঠি তোমারই লেখা। পকেট থেকে একটা চিঠি বের করে ছুঁড়ে দিল করুণাময়। প্রেম নয় রে বোকামে, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। কোনো বান্ধবীকে লেখা শ্যামলীরই চিঠি। বিশ্বাস করে একান্ত গোপনে যে চিঠিটাও লিখেছিল, তা যে করুণাময়কে পাঠিয়ে দিয়ে কেউ বিশ্বাসঘাতক করতে পারে, তা কেউ ভেবেছিল কোনোদিন? শ্যামলী কি করে বোঝাবে যে লজ্জা বাঁচাবার জন্য, সত্য ঢাকবার জন্য অনেক মিথ্যেই বলতে হয় মেয়েদের? আচ্ছা, তোমার কাছে এতদিন যা বলেছি তার কোনো দাম নেই? যা লিখতে বাধ্য হয়েছি সেইটুকুই সত্যি হলো? দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে চোখে জল এলো শ্যামলীর। তারপর কিছুদিন চলেছে না দেখার, না দেখা দেওয়ার অভিমান। আবার ভুল ভেঙেছে, সন্দেহ দূর হয়েছে। বিরহ শেষের উদ্দামনায় মিলনের দিনকে কাছে টেনে আনবার আকাঙ্ক্ষা জানিয়েছে করুণাময়। ভয়ে আনন্দে থরথর করে কেঁপে উঠেছিল শ্যামলী। অনুরোধের স্বরে বলেছিল, না না, বাবার অমতে কিছু করতে বলো না আমায়। কখনো আবার কৌতুকে হেসে উঠেছিল শ্যামলী। স্কুলের মেয়ের মতো পালিয়ে যাবা, না না, মরে গেলেও আমি তা করতে পারবো না। তবু চুপচাপ একদিন ওর দিদির কাছে সব খুলে বলেছিল। মাকে অনেক ছোটবেলায় হারিয়েছে, তা নইলে মাকেও বলতে বাধ্য না হয়তো। কিন্তু সব স্নেহ মমতা উপেক্ষা করেছেন শিবব্রতবাবু। না, এ অনাচার তিনি হতে দেবেন না। মা হারা মেয়েকে মানুষ করেছেন তিনি, জীবনে কোনো আঘাত দেননি মেয়েদের। কিন্তু কিন্তু এ অবৈধ বিবাহ তিনি সমর্থন করতে পারবেন না।
মেয়ের ইচ্ছায় বাধা দেননি কখনো, কলেজে পড়তে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন প্রচুর, কিন্তু না, এ হতে তিনি দিতে পারবেন না। বলেছেন, শ্যামলীকে কলেজে যেতে হবে না আর, বলে দিও। বলেছেন, শ্যামলীর ওপর একটু চোখ রেখো চামেলি। তাই করুণাময়ের সঙ্গে দেখা সাক্ষাতেও জ্যোতি পড়েছে একদিন, আর অন্ধ আক্রোশে বাবার উপর গুমড়ে মুচড়ে শ্যামলী বিছানায় পড়ে কেঁদেছে, কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে শুধু। তারপর তারপর হঠাৎ একদিন উঠে দাঁড়িয়েছিল, হিংস্র আনন্দে নিজের মনেই হেসে উঠেছিল। ইজি চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন শিবব্রতবাবু। পায়ের শব্দে মুখ তুলে তাকালেন। এসেছো? গম্ভীর গলায় বললেন শুধু। ধীরে ধীরে পাইপটা তেপায়ার ওপর নামিয়ে রেখে করুণাময়ের আপাদমস্তক চোখ বুলিয়ে গেলেন একবার। স্কাউন্ড্রেল! চিৎকার করে উঠলেন হঠাৎ। তুমি শিক্ষিত? তুমি ভদ্র সন্তান? গর্জে উঠলেন শিবব্রতবাবু। করুণাময় উত্তর দিল না কোনো। কি উত্তর দেবেও ও নিজেই জানে না কেন এই ক্রোধ, এই অপমানোক্তি। শিবব্রত বাবুর কাছে এমন ব্যবহার প্রত্যাশা করেও আসেনি। ইডিয়েট! শিবব্রত বাবু আবার মন্তব্য করলেন। বাবা! বড় মেয়ে চামেলি এসে দাঁড়ালো তার ঘাড়ে হাত দিয়ে। শিবব্রত বাবুর চুলে আঙুল ঢুকিয়ে ধীরে ধীরে বলল, বাবা, ডাক্তার তোমাকে জোরে কথা বলতে নিষেধ করেছে। চুলে আঙুলের স্পর্শটুকুই যেন ফিসফিস করে বলল, রাগলে ক্ষতি হবে বাবা, অপমান করো না ওকে। দীর্ঘশ্বাস ফেললেন শিবব্রত বাবু। বললেন, তুমি ভেতরে যাও। চামেলি ঘরে যেতেই হাত পা থরথর করে কেঁপে উঠল শিবব্রত বাবু। স্বাভাবিকভাবে কথা বলতে পারলেন না। চোখের কোণে জল জমে এলো আবার। দুদিন আগে বলতে কি হয়েছিল? And we too couldn't have detected but for the symptoms. গলার স্বর নামিয়ে বলল। করুণাময় তখন বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। শ্যামলীর সঙ্গে তোমার বিয়ে আমি কোনোদিনই দিতাম না। তোমার মতো স্কাউন্ড্রেলের হাতে মেয়ে দেবার দুর্গতি আমার হতো না কোনোদিন। Such an innocent flower! তার সর্বনাশ করতে কনসেশন লাগেনি তোমার, ইডিয়েট! এতক্ষণে খানিকটা রহস্যের হদিশ পেল যেন করুণাময়। ভয়ে ভয়ে অত্যন্ত ধীর স্বরে বলল, শ্যামলীর কোনো ক্ষতি তো আমি করিনি। ক্ষতি করনি? আবার গর্জে উঠল শিবব্রত বাবু। And she is going to be a... কথা শেষ করতে পারল না শিবব্রত বাবু। তবু চমকে উঠল করুণাময়। অবাক হয়ে শিবব্রত বাবুর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেই অজান্তে বেতের চেয়ারটার ওপর বসে পড়ল। কোনো কথা বলতে পারল না আর। এই উইকের মধ্যে you two must get married. যাও, make yourself ready. চেয়ার ছেড়ে উঠল করুণাময়, বেরিয়ে এলো ঘর থেকে। মেক ইয়োর সেলফ রেডি। পথ চলতে চলতে হাসল করুণাময় নিজের মনে। হ্যাঁ, প্রস্তুত হতে হবে। কিন্তু আশ্চর্য মেয়েদের মন। সত্যি, শ্যামলীর নিরপরাধ ফুলের মতো সুন্দর মুখের আড়ালে এতখানি কলুষ কি করে লুকিয়েছিল? এমন অর্থহীন খেলা খেলেছে কেন সে এতদিন করুণাময়ের সঙ্গে? আর আর সব দোষ, সব গ্লানি আজ করুণাময়ের ব্যর্থ বুকে কেন ঢেলে দিল? অদ্ভুত। প্রেম নয়, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। চিঠির সেই লাইনটা চোখের সামনে ভেসে উঠল আবার। কিন্তু কিন্তু এই সর্বনাশের জন্য দায়ী কে? আর এই সমস্ত অপরাধের ভার করুণাময়ের উপরে চাপিয়ে দিল কেন শ্যামলী? যদি সত্যিই অন্য কাউকেও ভালোবেসে থাকে, সমস্ত দায়িত্ব থেকে নিষ্কৃতি দিল কেন তাকে? চোখের সামনে ওর সমস্ত আলো অন্ধকার হয়ে গেল। পায়ের তলার মাটি বেনু নদীর পাড়ের মতো হঠাৎ যেন ধসে গেল। প্রশ্ন আর প্রশ্ন, হাজারো অবৈধ প্রশ্ন ঘুরল ওর মাথায়। অনেক কল্পনা। একবারও মনে হলো না এসব শ্যামলীর অভিনয়। দিন কয়েক পরেই আশঙ্কার উত্তেজনায় অধীর হয়ে চামেলি এসে ডাকল, শ্যামলী! চিঠি লেখার নীল প্যাটখানা চাপা দিয়ে সহসা মুখ তুলে তাকালো শ্যামলী। ধীরে ধীরে উদাস চোখ মেলে চামেলি বলল, শ্যামলী, করুণাময় নেই।
শুধু প্রতিধ্বনি তুলল শ্যামলী। চলে গেছে, খবর না দিয়ে চলে গেছে সে। করুণ বিষণ্ণ দৃষ্টিতে দিদির মুখে তাকিয়ে থাকলো সে। অনেকক্ষণ তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তারপর হঠাৎ সশব্দে হেসে উঠল শ্যামলী। সমস্ত ঘর কাঁপিয়ে যেন হাসি ফেটে পড়ল তার। দেওয়ালে দেওয়ালে ঘা খেয়ে ঘুরে এলো সে হাসি। সশব্দ হাসির উচ্চকিত রেশ জানলার কাঁচ ভেঙে দিল যেন। বিছানার ওপর লুটিয়ে পড়ল শ্যামলী। তবু যেন হাসি চাপতে পারছে না। বাতাস কাঁপিয়ে তুলছে ক্রমাগত। পালিয়েছে, পালিয়েছে সে, শ্যামলী বলল। তারপর আবার সশব্দে হেসে উঠল। পাগলের হাসি যেন, অর্থ নেই, শেষ নেই। কতগুলো বছর কেটে গেল, তবুও সে হাসি আর বন্ধ হলো না। কত ডাক্তার দেখানো হলো, কিন্তু শিবব্রত বাবু মেয়েকে প্রকৃতিস্থ করতে পারল না। জীবনের শেষ কটা দিন সমাজ সংসার থেকে দূরে সরে কিছুটা নির্বিকার আনন্দে কাটাবার জন্য এসে উঠলেন এখানে। নিবারণ মাইতির বাড়িতে একটা অংশ ভাড়া নিয়ে বাসা বাঁধলেন নতুন করে, সঙ্গে বড় মেয়ে চামেলিও। নিবারণ মাইতির ডাক পড়ল সঙ্গ দেবার জন্য, এটা ওটা সাহায্য করবার জন্য। নিবারণও বেঁচে গেল অসহনীয় একাকিত্ব থেকে। পাশাপাশি বাড়ি, একই বাড়ির পাশাপাশি ঘর বললেও চলে। উত্তরের একখানা কি দেড়খানা ঘর নিয়ে নিবারণ আর তার দোকানের কর্মচারী যৌথ সংসার, দুজনেই অবিবাহিত। আর পূবের দুখানা ঘর ভাড়া নিল শিবব্রত বাবু। বারান্দা ডিঙিয়ে এ বাড়ি ও বাড়ি করা চলে যখন খুশি। তবু প্রথম প্রথম একটু দূরে দূরে থাকলো নিবারণ। শহরের শিক্ষিত লোক, চলনে বলনে বিদেশি ঢং ভদ্রলোকের। তারপর বেশভূষাতে সর্বদা কলারহীন শার্ট আর দামি কাপড়ের ট্রাউজার, মুখে পাইপ, এসব দেখে একটু সমীহ করে চলতে হতো নিবারণকে। খুঁটিনাটি সাহায্য করার ইচ্ছে থাকলেও ভয় ভয় এড়িয়ে চলত। ভয় কি শুধু শিবব্রত বাবুকে, মেয়ে দুটিকেও ভয় পেত নিবারণ। বড়টি ঠান্ডা ঠান্ডা, শীতিতে সিঁদুর, ব্যবহারেও গৃহীণ, তাই চামেলিকে তেমন ভয় পেত না নিবারণ। ভয় পেত শ্যামলীকে। বারান্দায় দাঁড়ালে কখনো কখনো ওদের জানলার দিকে চোখ যেত, কখনো বা হাওয়া ওরা পর্দার ফাঁকে কপাটের আড়ালে শ্যামলীর শ্বেত পাথরের পা দুখানি চোখে পড়ত। অনেক সময় তার ছোট্ট নিটোর মুখের উত্তাপ পেয়েছে। আশ্চর্য হয়েছে মেয়েটির ব্যবহারে। যদিও বা হঠাৎ কোনোদিন চোখাচোখি হয়েছে, এমনই হেসে উঠেছিল শ্যামলী, তাতে নিবারণ ভেবেছিল হে বুঝি বিদ্রুপের হাসি, উপহাসের উল্লাস। তারপর কি করে যেন শিবব্রত বাবুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। আরো অন্তরঙ্গ পরিচয় পেয়েছিল শ্যামলীর। পরিচয় পেয়ে অবাক হয়েছিল। নিবারণের ঘর থেকে ওদের জলঘরটা দেখা যেত। একদিন হঠাৎ লক্ষ্য করল নিবারণ, শ্যামলী আঁচাতে এসেই গলায় আঙুল দিয়ে বমি করছে। ঠিক এই ব্যাপারটাই পরপর কদিন লক্ষ্য করল। আরেকদিন শিবব্রত বাবুর সঙ্গে বসে গল্প করছিল নিবারণ। হঠাৎ শ্যামলী এসে হাজির। তেঁতুল আছে? তেঁতুল দিদি, দিদি একটু তেঁতুল দিবি? চামেলি কাছেই কোথায় যেন ছিল, ছুটে এসে শ্যামলীর হাত ধরে বলল, হ্যাঁ হ্যাঁ চল চল, ও ঘরে চল। কথা শুনে প্রথমটা অবাক হয়নি নিবারণ, কিন্তু চোখ তুলে স্তম্ভিত হয়ে গেল। কেমন এক অর্থহীন উদাস দৃষ্টি শ্যামলীর চোখে। প্রকৃতিস্থ মানুষের চোখ নয় যেন। বুকের আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে। শরীরে নেই কোনো লজ্জার সংকোচ, শুধু উদ্ভ্রান্ত চোখে কি যেন খুঁজছে। চামেলি ওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই এক ঝটকা দিয়ে শটাং বসলো ও শিবব্রত বাবুর চেয়ারের হাতলে। বাপের গলা জড়িয়ে ধরে বলল, দোলনা, দোলনা দেবে না আমায়? দোলনা কিনে দেবে না? শিবব্রত বাবু বলল, চামেলি মা, ওকে এখান থেকে নিয়ে যাও। চামেলি আবার টানতে টানতে নিয়ে গেল ওকে, আর কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো। দেখো বাবা কি করেছে দেখো। শিবব্রত বাবু ঘাড় ফিরিয়ে চামেলির হাতের সিল্কের শাড়িখানার দিকে তাকালো, তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। চামেলি ক্রোধের স্বরে বলল, দেখো
ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। বলে খোকনের জন্য কাঁথা করবে। কত কাপড় ছিঁড়ল বলো তো। দুঃখের হাসি হাসলেন শিবব্রত বাবু, বললেন, কি আর করবে মা, জেনে শুনে তো আর করছে না। তারপর চামেলি চলে যেতেই নিবারণকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না নিবারণ, তোমার কাছে ব্যাপারটা গোপন রেখেছিলাম। আবার আমার ছোট মেয়ে শ্যামলীর মাথায় গোলমাল আছে। নিবারণও রহস্যের রাস্তায় আলো দেখতে পেল। আরো কিছু শোনবার জন্য চোখ তুলে তাকালো। শিবব্রত বাবু গলার স্বর ভারী হয়ে এলো, বললেন, কত ডাক্তার দেখালুম, কত হাসপাতালে রাখলুম, তবুও সারাতে পারলাম না ওর রোগটাকে। ওর এই এই এক পাগলামি, সময় সময় এই একই কথা। খোকন আসবে, খোকনের জন্য কাঁথা সেলাই করতে হবে, দোলনা কিনতে হবে তার জন্য। আরো কত যে প্রলাপ বকে তারই হত্যা নেই। অথচ যখন ভালো থাকে, শি ইজ কোয়াইট ন্যাচারাল। নিবারণের মনে হঠাৎ একটা প্রশ্ন এলো। এক মুহূর্ত চুপ করে থেকে ও ভাবলো প্রশ্নটা করা উচিত হবে কিনা। তারপর বলল, বিয়ের পর পাগল হয়েছে বুঝি? ছেলে পুলে হয়ে মারা গিয়েছিল? না। ছোট্ট একটা উত্তর দিয়ে পাইক ধরালো শিবব্রত বাবু। দুমুখ ধোঁয়া ছেড়ে খবরের কাগজটা তুলে নিল হাতে। কয়েকটা কলমের ওপর দিয়ে দ্রুত চোখ বুলিয়ে গেলেন নিঃশব্দে। তারপর ধীরে ধীরে বললেন, না, বিয়ে হয়নি ওর, তার আগেই হঠাৎ পাগল হয়ে গেল। কখন থেকে যে ও এমন হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। নিবারণ অবাক হয়ে বলল, বুঝতে পারেননি? না, তখন হচ্ছে কেমনই করতো, কেবল বলতো গা বমি বমি করছে, করতেও মাঝে মাঝে আচার তেঁতুল এইসব খেতে চাইতো। আর যখন তখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ত। হাব ভাব লক্ষ্য করে হঠাৎ একদিন চামেলি বলল, বাবা, সর্বনাশ হয়েছে, কেউ বোধহয় সর্বনাশ করেছে শ্যামলীর। হুম, বাপের মন, রাগের মাথায় চুল ধরে এক চড় বসিয়ে দিলাম ওই এক ফোঁটা মেয়ের গালে। কত ধমক দিলাম, ভয় দেখালাম, একটা কথারও উত্তর দিল না। কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে থেমে গেল শিবব্রত বাবু। নিবারণ মুখের দিকে তাকিয়ে দেখল চোখের পাতা ভিজে গেছে শিবব্রত বাবুর। গলার স্বর যেন আটকে গেছে। মাথা নিচু করে বলল, না না থাক, ওসব বলতে কষ্ট হচ্ছে আপনার। কষ্ট এখন তো সহ্য হয়ে গেছে। কষ্ট পেয়েছিলাম সেদিন, ইট ওয়াজ আ টেরিবল শক। এখন আর পাই না, সব অদৃষ্ট বলে মেনে নিয়েছি। খানিক চুপ করে থেকে বললেন, শ্যামলী কোনোদিন মুখ ফুটে বলেনি কিছু। তারপর হঠাৎ একদিন ওর টেবিলে একটা ছোকরার ফটো দেখতে পেলাম, আমার পরিচিত। ডেকে এনে ধমক দিলাম তাকে, বললাম বিয়ে করতে হবে তোমাকে। ঘাড় হেট করে ছোকরা চলে গেল, আর ফিরল না। তারপর একদিন জানতে পারলাম আমাদের সব সন্দেহ মিথ্যে, শ্যামলীর সত্যিই কোনো দোষ নেই, আমরাই ভুল বুঝেছিলাম। কিন্তু তখন আর উপায় নেই, তখন থেকেই নতুন কাপড় ছিঁড়ে কাঁথা সেলাই করতে বসে গেছে শ্যামলী। দোলনা দোলনা করে আবদার ধরেছে। বুঝলাম কোনো একটা আঘাত পেয়েই ও এমন হয়ে গেছে। ছেলেটাকেও মিছিমিছি গালাগালি দিয়েছিলাম, সেই বেচারিরও কোনো দোষ ছিল না, সে শুধু ভালোই বেসেছিল, কোনো অপরাধ ছিল না তার। অবাক হয়ে গেছিল নিবারণ। এমন ঘটনা, এমন রহস্যময় কাহিনী সে কখনো শোনেনি। আশ্চর্য, সামান্য আঘাত থেকে কি এমন মনোবিকার ঘটতে পারে? ও বলল, হয়তো প্রথম থেকেই পাগল হয়ে গিয়েছিল, আপনারা বুঝতে পারেননি। শিবব্রতবাবু চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, তাও হতে পারে হয়তো, খেয়ে জানে, মানুষের মন বড় ঠুনকো জিনিস, কখন যে কি হয়। চামেলি কিন্তু বলে আমি বিয়েতে মত দেব না বলে ও ধরনের অভিনয় করেছিল, ছেলেটিও নির্দোষ। তাই আমার কথা শুনে শ্যামলীকে ভুল বুঝে সরে গিয়েছিল। আচ্ছা, মেয়েটা পাগল নাকি? করুণাময়কে প্রশ্ন করল নীলা। আজ দুপুরে কি দেখলাম যেন, ওর ঘরে খোকাকে কোলে নিয়ে। কথা শেষ করতে পারে না নীলা, হেসে গড়িয়ে পড়ে। মুখে আঁচল চাপা দিয়ে বলবার চেষ্টা করে, আর পর মুহূর্তে কৌতুকের হাসিতে চাপা পড়ে যায় ওর কথা। এত হাসছো কেন? একটু বিরক্ত হয়ে প্রশ্ন করল করুণাময়।
আবার মুখে আঁচল চেপে নীলা কোনো রকমে বলল, খোকাকে লুকিয়ে লুকিয়ে দুধ খাওয়াচ্ছিল। খাওয়াচ্ছিল না। আবার হেসে উঠল নীলা। তাতে হাসবার কি আছে? না না, বোতলে নয়। কিন্তু হাসি মিলিয়ে গেল একদিন নীলার মুখ থেকে। অবাক হলো ও। চোখে চেয়ে চেয়ে ভালো করে তাকালো শ্যামলীর দিকে। আশ্চর্য, কি বলছো ঠিক বুঝলাম না ভাই, অনুযোগ করলো নীলা। শ্যামলী কাঁদো কাঁদো গলায় বলল, উনি উনি তো তাই বললেন। সত্যি বলুন, বাড়িতে দোলনা না থাকলে মানায়? বাড়ির স্ত্রী থাকে না। আচ্ছা, আপনার বাসায় দোলনা আছে তো? থাকবেই তো। ওকে এত করে বলি, তবু একটা দোলনা কিনে দিল না এতদিনে। কতই বা দাম। দোলনার লোক আসুক, তারপর কিনবে নয়তো, সান্ত্বনার সুরে নীলা বলল। শ্যামলী ঠোঁট উল্টে বলল, আপনিও এই কথা বললেন? দোলনা থাকলে কত সুন্দর দেখায় বলুন তো। ঠিক হয়েছে, এবার খোকনের জন্য আনতে বল। নীলা বলল, তাই বলো। কিন্তু লক্ষ্য করলো যত দিন যায় ততই যেন কি একটা পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে শ্যামলীর দেহ মনে। খোকনের মুখের দিকে তাকিয়ে থাকে উদাস হয়ে ঘন্টার পর ঘন্টা। কি যেন ভাবে, কিংবা কিছুই যেন ভাবে না। প্রথম প্রথম বেশ একটা কৌতুক বোধ করতো নীলা। ক্রমশ একটা ভয় হতে লাগলো ওর। খোকনকে সত্যিই যেন ছিনিয়ে না নেয় শ্যামলী। এক মুহূর্তের জন্য নীলার কাছে আসতে দেয় না তাকে। রাত্রে নিজের কাছে নিয়ে শোবার জেদ করে। এমন সময় হঠাৎ একদিন নীলা বলল, কালই আমরা চললাম ভাই। খোকন, খোকন থাকবে তো? উদ্গ্রীব হয়ে শ্যামলী জিজ্ঞেস করলো। নীলা একটু রেগে গিয়ে বলল, ওকে আমরা নিয়ে যাব বই কি, ভয় নেই, তোমার কোলে আলো করেও খোকন আসবে। শ্যামলী অর্থহীন উদাস দৃষ্টিতে তাকালো নীলার মুখের দিকে। নীলার কোনো কথাই যেন কানে গেল না ওর। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, না 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 না, খোকন যাবে না, খোকনকে আমি যেতে দেব না। নীলা কিন্তু উত্তর দিল না, সরে গেল সেখান থেকে। আর কিছুক্ষণ পরেই খোকনের কান্না শুনে করুণাময়ী নীলা দুজনেই ছুটে এলো। শ্যামলীর কোল থেকে খোকন পড়ে গেছে। নীলা খোকনকে কোলে তুলে নিয়ে শ্যামলীকে কি যেন বলল ক্রোধের স্বরে। করুণাময়ী বলল, কোল থেকে হঠাৎ পড়ে গেছে, ওর কি দোষ? পড়ে গেছে? রাগ বেড়ে যায় নীলার। ডাইনি, ডাইনি ইচ্ছে করে ফেলে দিয়েছে ওকে। না আর নয়, চলো আজই ফিরে যাব আমরা। বিদায়ের মুহূর্তেও এই একই কথা লেগে রইল ওর মুখে। সিঁড়ি আগলে দুহাত মেলে বাধা দেবার চেষ্টা করলো নীলাকে। না, খোকনকে যেতে দেব না, খোকনকে আমি যেতে দেব না। নিবারণ ওকে সরিয়ে আনবার চেষ্টা করতেই হঠাৎ ক্ষেপে গেল যেন শ্যামলী। রাগে ক্ষোভে মাটিতে লুটিয়ে কাঁদতে শুরু করলো। করুণাময়ী নিবারণকে আড়ালে ডেকে বলল, ওকেও স্টেশনে নিয়ে চলুন, তাহলে হয়তো বাধা দেবে না। শেষে তাই হলো। নিবারণ বলল, না, খোকন যাবে না, চলো স্টেশন থেকে ফিরিয়ে আনবো। চট করে উঠে বসলো শ্যামলী। সমস্ত মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ওর। সত্যি 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 ফিরিয়ে আনবে? চৌখাম্বার গলিতে আলো ঝলমল করে উঠল। সন্ধ্যা নামল শহরের বুকে। তারা চিকচিক গঙ্গার জল কালো হয়ে গেল ক্রমশ। তিমির পিঠের মতো পিচের রাস্তার মসৃণতায় অন্ধকার জমাট বাঁধল। আর সেই গা ছমছম অন্ধকার ভেদ করে টাঙা ছুটল আবার সেই পুরনো রাস্তা ধরে, তেমনি আঁকাবাঁকা মেটাল রোডের উপর দিয়ে চৌখাম্বার উজ্জ্বল বাজার পার হয়ে টাঙা ছুটল। গাছের ছায়ায় ছায়ায় মাঠের নির্জনতা মারিয়ে দীর্ঘশ্বাসের মতো আশঙ্কা চুপচাপ নিঃশব্দতায় টাঙা ডুমডুমি আর ঘোড়ার খুঁড়ের চপাচপ আওয়াজ ভাসল শুধু। চাঁদ জ্বলা আকাশের দু একটা রূপলি স্ফুলিং হয়তো বা এখানে ওখানে রাস্তার ধারের শাখা পল্লবিত গাছের ফাঁকে উকি দিয়ে ঠিকরে পড়েছে। আর সেই চাঁদ উকি দেওয়া রাস্তার অন্ধকারে ছুটে চলল ওরা।
ঠিক তেমনভাবেই করুণাময় আর নীলা বসে আছে পাশাপাশি, আর পিঠে পিঠ দিয়ে শ্যামলী আর নিবারণ। গঙ্গার ব্রিজ এগিয়ে এলো। ওপারে পরিচ্ছন্ন আকাশ, আর নিচে গঙ্গার স্রোতে চোখের তারার মতো কালোর গভীরতা। সুমুখে নির্জন নিস্তব্ধ পথ। ঝুমঝুম ঝুমঝুম শব্দ করে পোলের ওপর উঠল টাঙাটা। দমকে দমকে ঠান্ডা বাতাস এসে লাগালো কানে, চুলে, শ্রান্ত মুখের ওপর। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল শ্যামলী, আমি আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। নিবারণ হঠাৎ রুড়ো স্বরে একটা ধমক দিল। চুপ করে গেল শ্যামলী। ব্রিজের মসৃণ পথ অতিক্রম করেই ইতিমধ্যে নিচে নেমে এসেছে টাঙা। সামনে বড়শির মতো একটা বাঁক, আর বাঁক ঘুরতে গিয়ে হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে টাঙাটা থেমে গেল। চাকার দিকে তাকিয়ে টাঙাওয়ালা বলল, যাবে না হুজুর, চাকা টাল খেয়েছে। যাবে না? লাফিয়ে নিচে নামলো শ্যামলী। তারপর আবার চিৎকার করে উঠল, না না, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে আমি যাব না, না। আর চিৎকার করতে করতে গঙ্গার দিকে, গঙ্গার ব্রিজের দিকে ছুটে গেল শ্যামলী। রুক্ষ চুল পিঠের উপর ভেঙে ছড়িয়ে পড়ল। শাড়ির প্রান্ত খসে পড়ল শরীর থেকে। উন্মাদের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটে গেল শ্যামলী। আর পিছনে পিছনে নিবারণও ছুটে গেল। মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল ওরা। শুধু নিঃশব্দে নিঝুম রাতের অন্ধকারে একটা চিৎকার ভেসে এলো বারবার, আমি খোকনকে ছেড়ে যাব না, যাব না, খোকনকে ছেড়ে আমি যাব না। আর তার পিছনে নিবারণের কর্কশ গলার ডাক, শ্যামু ফিরে এসো, শ্যামু, শ্যামলী ফিরে এসো। করুণাময় হঠাৎ দেখল দূরে চাঁদের আলোয় একটা ছায়া শরীর ঠিক ব্রিজের থামের আড়ালে এসে থমকে দাঁড়িয়েছে। শ্যামলী, শ্যামলী, চিৎকার করে উঠল করুণাময়। তারপর সে ছায়া শরীর অদৃশ্য হলো। অনেকক্ষণ পরে ব্রিজের থামটার কাছে এসে পৌঁছলো করুণাময় আর নীলা। তন্ন তন্ন করে খুঁজে দেখল, না, শ্যামলী নেই। আর নিবারণও নেই। শুধু টর্চের তীব্র আলোয় কি যেন চকচক করে উঠল। আবার সেদিকে আলো ফেলল করুণাময়। না, শ্যামলী নয়। ব্রিজের একটা বোল্টুতে এক ফালি কাপড় লেগে রয়েছে। হাওয়ায় পতাকার মতো উড়ছে পতপত করে। শাড়ি ছেঁড়া এক টুকরো কাপড় কোত্থেকে উড়ে এসে লেগেছে কে জানে। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন রমাপদ চৌধুরী। গল্পের নাম নষ্ট নারী। আশা করছি আপনাদের গল্পটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্প নিতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।